ম্যাম লাইভে চলে আসছি। আমি শুরু করে দেই তাহলে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং এই পরিবর্তিত পরিস্থিতি মানে মহামারীর মধ্যে যে যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করে নিজেদেরকে এবং পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারছেন। আজকের লেকচারে আমার টপিক হচ্ছে কমন প্যাথোলজিজ অফ রেসপিরেটরি সিস্টেম অন চেস্ট এক্সরে পার্ট 3। প্রথম দিকের লেকচার দুটোতে আমরা কমন প্যাথোলজিজ এর মধ্যে কনসলিডেশন, কোল্যাপস, ক্যাভিটারি লিশন, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, লিম্ফ্যাডেনোপ্যাথি, ব্রঙ্কিয়েক্টাসিস এগুলো পড়ে ফেলেছি। এগুলো হচ্ছে বেসিক প্যাথোলজিক্যাল চেঞ্জেস যেগুলো চেস্ট এক্সরেতে আমরা দেখতে পারি, আন্ডারলাইন কজ যাই হোক না কেন। আজকে লেকচারের শেষ অংশে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু আন্ডারলাইন কজ আমরা দেখব যেগুলো কমনলি আমরা পাই, যেমন পালমোনারি টিউবারকুলোসিস, একটা লাং মাস অথবা লাং ক্যান্সার, সিওপিডি এবং সার্কয়েডোসিস। তো আমরা আগে যেসব কমন প্যাথোলজি গুলো আলোচনা করেছিলাম সেগুলোই আমাদের এই কমন চারটা যে কেস বা কমন চারটা কজ আমরা পড়বো সেখানে ঘুরে ফিরে আসবে। আগের লেকচার গুলোর নলেজ থেকে আমরা এই প্যাথোলজি গুলো পড়তে আমাদের এখন সুবিধা হবে। তো আগের দুটো লেকচারের চেয়ে আজকে আমাদের আশা করি বুঝতে সহজ হবে এবং আমরা তাড়াতাড়ি আগাতে পারবো। তো আমরা পালমোনারি টিউবারকুলোসিস দিয়েই স্টার্ট করছি। তো পালমোনারি টিউবারকুলোসিস আমরা জানি যে এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন দিয়ে হচ্ছে এবং এটা লাংসকে যখন ইনফেক্ট করছে তখন আমরা এটাকে দুই ভাবে বলছি। যখন একজন মানুষ যে আগে কখনোই পালমোনারি টিউবারকুলোসিস হয়নি বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে এক্সপোজড ছিল না, তার যখন প্রথমবার এই ইনফেকশনটা হচ্ছে তখন আমরা এটাকে বলছি প্রাইমারি টিউবারকুলোসিস। আর পরবর্তীতে এই মানুষটির প্রাইমারি টিউবারকুলোসিস ভালো হয়ে গেল, এরপর দ্বিতীয়বার যদি সে আবার ইনফেক্টেড হয়, সেটা রিঅ্যাক্টিভেশন হোক বা রিইনফেকশন হোক, তখন আমরা সেটাকে পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস বলছি। রিঅ্যাক্টিভেশন হচ্ছে তার প্রাইমারি ইনফেকশনের পরে যে ফোকাসটা ছিল সেটা ডরমেন্ট বা হিলড অবস্থায় ছিল, কোনো কারণে সেই পেশেন্ট পরবর্তীতে ইমিউনো কম্প্রোমাইজড অবস্থায় আসলে যদি সেই ফোকাস আবার অ্যাক্টিভ হয়ে যায় সেটাকে আমরা রিঅ্যাক্টিভেশন বলছি। আর দ্বিতীয়বার নতুন করে যদি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তার শরীরে ঢুকে আবার ইনফেকশনটা করে তখন আমরা রিইনফেকশন বলছি। দুটো ক্ষেত্রেই আমরা ওটাকে পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস বলি। আমি আগে প্রাইমারি টিউবারকুলোসিসটা বলছি যে এক্সরেতে আমরা প্রাইমারি টিউবারকুলোসিস কিরকম চেহারা নিয়ে দেখতে পারি। এটা একটা কনসলিডেশন হতে পারে, লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে, প্লুরাল ইফিউশন, ক্যাভিটারি লিশন, এম্পাইমা, মিলিয়ারি টিবি, কোল্যাপস, ব্রঙ্কোনিউমোনিয়া, এর যে কোনো একটা চেহারা নিয়েই আসতে পারে। তো আমরা জানি যে ইনহেলেশনের মাধ্যমে এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আমাদের শরীরে ঢুকছে এবং ঢুকে প্রথমেই সে অ্যালভিওলাইতে চলে যাচ্ছে। এখন প্রাইমারি বা প্রথমবার ইনফেকশনের ক্ষেত্রে পেশেন্টের যদি আমি ধরে নিচ্ছি তার প্রিভিয়াস কোনো ইমিউনিটি নাই এমটিবি বিরুদ্ধে, তো লাংসের যে কোনো জায়গায় সে বাসা বাঁধতে পারে এবং গিয়ে প্রথমেই যে চেঞ্জটা করে সেটা হচ্ছে কনসলিডেশন, যেটাকে আমরা আরেকটা ভাষায় বলি সেটা হচ্ছে প্রাইমারি ফোকাস বা গন ফোকাস। এবং এখান থেকে বাই লিম্ফ্যাটিক ড্রেনেজ সে হচ্ছে নিয়ার বাই লিম্ফ নোড গুলোতে গিয়ে বাসা বাঁধে। এটা হাইলার লিম্ফ নোড হতে পারে, ইন্ট্রাপালমোনারি লিম্ফ নোড হতে পারে, ট্রাকিও ব্রঙ্কিয়াল রিজিয়নের লিম্ফ নোড হতে পারে এবং সেই লিম্ফ নোড গুলো তখন বড় হয়ে যাচ্ছে, এনলার্জ হচ্ছে। তো এই কনসলিডেশনের সাথে যখন অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাডেনোপ্যাথি থাকছে তখন আমরা সেটাকে বলছি প্রাইমারি কমপ্লেক্স বা গন কমপ্লেক্স। এখন যে কোনো কনসলিডেশন হলেই সেটার সাথে রিঅ্যাক্টিভ
মাইল্ড সেরাস প্লুরাল ইফিউশন থাকতে পারে। পেশেন্টের বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে তার যদি বডি ইমিউনিটি নর্মাল থাকে তাহলে দেখা যায় যে এই কনসলিডেশন লিম্ফ্যাডেনোপ্যাথি ইফিউশন এই পর্যন্তই ডিজিজটা প্রোগ্রেস করে, এরপর সেটা গ্র্যাজুয়ালি হিল হয়ে যায়। এবং টিউবারকুলোসিসের ক্ষেত্রে হিলিং এর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ক্যালসিফিকেশন। আমরা পরবর্তীতে এক্সরে গুলো দেখলে বুঝতে পারবো। দেন যদি পেশেন্টের কোনো কারণে ইমিউনিটি কম থাকে তখন কি হয়, এই কনসলিডেশনটা প্রোগ্রেস করে ক্যাভিটারি লিশন হতে পারে, প্লুরাল ইফিউশনের বদলে এমপাইমা হতে পারে। যদি পেশেন্টের ইমিউনো কম্প্রোমাইজড থাকে এবং দেখা যায় যে ব্লাড ফ্লোর মাধ্যমে পুরো লাংসে ছড়িয়ে গেছে টিউবারকুলোসিস, তখন মিলিয়ারি টিবি হিসেবে প্রেজেন্ট করতে পারে। যদি ব্রঙ্কাসের ভেতরে গ্রোথ হয় বা এন্ডোব্রঙ্কিয়াল যে আমাদের লুমেন থাকে ওখানে টিউবারকুলোসিস লিশন হয়ে স্মল ব্রঙ্কাই গুলো বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কোলাপস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং মাল্টিপল স্প্রেড যদি হয়, বিভিন্ন ব্রঙ্কাই দিয়ে স্প্রেড করে করে মাল্টিপল লাংসের বিভিন্ন এরিয়াতে যদি ইনফেক্ট করে, সেক্ষেত্রে আমরা ব্রঙ্কো নিউমোনিয়ার মতো চেহারা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপরে আমরা চিন্তা করি পোস্ট প্রাইমারি টিবি, মানে তার প্রাইমারি টিবি হয়েছিল, ভালো হয়ে গিয়েছে, এরপর রিঅ্যাক্টিভেশন বা রিইনফেকশনের মাধ্যমে তার আবার হলো। সেক্ষেত্রে কি হতে পারে, আবারও কনসলিডেশন হতে পারে। তবে এক্ষেত্রে এই কনসলিডেশন গুলোর একটা স্পেসিফিক সাইট থাকবে। আমরা জানি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে আমাদের অর্গানিজমটা, এটা তার বাতাস লাগবেই, মানে অক্সিজেন লাগবে। সো লাংসে যেখানে বাতাস বা অক্সিজেন সবচেয়ে বেশি থাকে সেখানে সে লোকালাইজ করতে বা কলোনাইজ করতে পছন্দ করবে। এবং পোস্ট প্রাইমারি টিবির ক্ষেত্রে আমরা কনসলিডেশন গুলো পাবো আমরা লাংসের আপার জোনের দিকে, যেটা আমরা বলি যে পোস্টেরিয়র সেগমেন্ট অফ রাইট আপার লোব অথবা অ্যাপিকো পোস্টেরিয়র সেগমেন্ট অফ লেফট আপার লোব। লোয়ার লোবের ক্ষেত্রে যে অ্যাপিক্যাল সেগমেন্ট থাকে সেখানে আমরা বেশি পাবো এই পোস্ট প্রাইমারি টিবির কনসলিডেশন। নেক্সট আমরা চিন্তা করি এক্ষেত্রেও ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে, মিলিয়ারি টিবি হতে পারে। পোস্ট প্রাইমারি টিবির ক্ষেত্রে কমন আরেকটা ফিচার আমরা পেতে পারি ফাইব্রোসিস। ফাইব্রোসিসে কি হচ্ছে, যে অংশগুলো আমার টিউবারকুলোসিস হয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেটা যখন হিল হবে ফাইব্রাস টিস্যু বা স্কারের মাধ্যমে হিল হবে। দেন যদি রিকারেন্ট ব্রঙ্কিওলাইটিস বা আমার যে স্মল ব্রঙ্কাই গুলো এগুলোতে ইনফ্ল্যামেশন হয়ে এগুলো ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পেতে পারি ব্রঙ্কিয়েকট্যাটিক চেঞ্জ। আমরা গত ক্লাসে ব্রঙ্কিয়েকটাসিসের ডেসক্রিপশন দিয়েছিলাম। এরপরে এমপাইমা হতে পারে, বিশেষ করে প্রাইমারি টিবির চেয়ে পোস্ট প্রাইমারি টিবিতে এমপাইমা কমনলি হয়। এবং এই প্লুরাল ইফিউশন বা এমপাইমা এটা যখন ভালো হয়ে যায় তখন ওই এরিয়াতে প্লুরা থিকেন্ড হয়ে যায়। এই থিকেন্ড প্লুরাও আমরা অনেক সময় এক্সরেতে দেখতে পাই, যে পেশেন্টের হয়তো আগে টিবির এক্সরে ছিল এখন ভালো হয়ে গিয়েছে, অন্য কোনো কারণে এক্সরে করে আমরা প্লুরাল থিকেনিং পাই। এছাড়া প্যারেনকাইমাল এন্ড প্লুরাল ক্যালসিফিকেশন আমরা পেতে পারি, যে আমরা বলেছি যে টিবির হিলিং এর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ক্যালসিফিকেশন। তো এখন আমরা এই যে দেখতে পাবো যে পরবর্তীতে কিছু আমি এক্সরে দেখাবো, এখন যে কথাগুলো বললাম এগুলোই আমরা এক্সাম্পল দেখবো। যেমন প্রথমে যে এক্সরেটা আমরা দেখছি সেটা একটা চেস্ট এক্সরে। লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি লেফট হাইলার রিজিয়নে অলমোস্ট রাউন্ড টু ওভাল একটা ওপাসিটি আমরা দেখতে পাচ্ছি। এটার ভেতর দিয়ে পালমোনারি আর্টারিটা সুন্দর দেখা যাচ্ছে। তার মানে এখানে আমরা লেফট লাং এর হাইলার রিজিয়নে এবং আমরা যদি জোন হিসাবে বলি মিড জোনে আমরা একটা ওপাসিটি দেখতে পাচ্ছি অলমোস্ট রাউন্ডেড। এটা হচ্ছে একটা কনসলিডেশন, মানে টিউবারকুলোসিসের ক্ষেত্রে এটা হচ্ছে প্রাইমারি ফোকাস বা গন ফোকাস। এখানে বলে রাখতে চাই যে এই অ্যাপিয়ারেন্সটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই আমরা পাই প্রাইমারি ইনফেকশন, এবং এখন যেহেতু আমাদের দেশে ভ্যাকসিনেশন কমনলি করা হয় এজন্য এখনকার দিনের এক্সরে গুলোতে এরকম ফাইন্ডিং খুবই আনকমন। ইভেন রেডিওলজিস্ট হিসেবে আমরা পাইনি।
আমাদের স্যারদের কাছে, আগের দিনে টিচারদের কাছে এই ফিল্মগুলো ছিল এবং পরীক্ষায় খুব কমন একটা ফিল্ম ছিল। এখনকার দিনে এরকম টিপিক্যাল এক্সরে পাওয়াটা আনকমন। দেন নেক্সট যে আমরা মাঝখানেরটা দেখছি, সেখানে দেখতে পাচ্ছি আমরা রাইট লাং এর লোয়ার জোনে একটা ফেইন্ট ওপাসিটি, একটা ইলডিফাইন্ড একটা ওপাসিটি, এবং রাইট হাইলামের একটু নিচের দিকে ইনফ্রাহাইলার রিজিয়নে একটা অলমোস্ট রাউন্ডেড একটু লোবিউলেটেড ওপাসিটির মতো। তাহলে রাইট লাং এর লোয়ার জোনে আমরা একটা কনসলিডেশন পাচ্ছি, সাথে রাইট হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি পাচ্ছি। কনসলিডেশন প্লাস লিম্ফ্যাডেনোপ্যাথি, এটাকে আমরা বলছি প্রাইমারি কমপ্লেক্স বা গন কমপ্লেক্স। দেন সবচেয়ে ডান পাশের ইমেজটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা রাইট লাং ফিল্ডের মোটামুটি আপার জোনে, মিড জোনের আপার পার্টে আমরা একটা ক্যালসিফিকেশন দেখতে পাচ্ছি, এবং রাইট হাইলার রিজিয়নেও আমরা মাল্টিপল ক্যালসিফিকেশন এবং মাঝামাঝি জায়গাতেও আমরা ক্যালসিফিকেশন দেখতে পাচ্ছি। এখানে আমরা অ্যাক্টিভ কোনো কনসলিডেশন বা লিম্ফ্যাডেনোপ্যাথি না পেলেও রিজিয়ন ওয়াইজ আমরা ক্যালসিফিকেশন পাচ্ছি, তার মানে এটা একটা হিলড কেস অফ প্রাইমারি টিবি। এই ক্যালসিফাইড প্রাইমারি টিবির এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলছি র্যাথকি কমপ্লেক্স। নেক্সট যে ইমেজটা আমরা দেখছি, সবচেয়ে বাম পাশে একটা চেস্ট এক্সরে দেখতে পাচ্ছি, যেই চেস্ট এক্সরেতে ছোট ছোট ডটের মতো সিমিলার সাইজের অনেক ডট দিয়ে বোথ লাং ফিল্ড আমার অকুপায়েড, পুরো লাং ফিল্ডের ছোট 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 ডট। একটু ম্যাগনিফাই করে আমরা যদি দেখি তাহলে যে সবগুলো ডটের সাইজ অলমোস্ট একরকম। এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলি মিলিয়ারি ওপাসিটি, এবং এটা টিউবারকুলোসিসের এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলছি মিলিয়ারি টিবি। এটা কি হচ্ছে, যখন আমার অর্গানিজমটা হেমাটোজেনাস বা ব্লাড ফ্লো দিয়ে স্প্রেড হয়ে আমার পুরো লাংকে ইনভলভ করে ফেলছে, তখন এই মিলিয়ারি টিবি অ্যাপিয়ারেন্সটা আমরা পাচ্ছি। এবং এই মিলিয়ারি টিবি, আমরা মিলিয়ারি কথাটা কেন বলছি, এই যে ছোট ছোট ডট গুলো, এগুলোকে কম্পেয়ার করা হয় এই সিড গুলোর সাথে। আমরা আজকাল অনেকেই বাসায় পাখি পালি, তো পাখির খাবার হিসেবে এই সিড গুলো আমরা সবাই চিনি, মিলেট সিড। এই মিলেট সিডের চেহারার সাথে মিল আছে বলেই এই ওপাসিটি গুলোকে আমরা বলছি মিলিয়ারি ওপাসিটি। এটা প্রাইমারি টিউবারকুলোসিস এবং পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস দুখানেই আমরা এই মিলিয়ারি টিবি পেতে পারি। নেক্সট ইমেজে আমরা একটা এক্সাম্পল দেখব ফাইব্রোসিসের। এই চেস্ট এক্সরেটা যদি আমরা দেখি তাহলে দেখব রাইট আপার জোনের অ্যাপেক্সের কাছটাতে আমরা একটা ওপাসিটি পাচ্ছি, এবং তার ঠিক নিচে আমরা এখানে কিছু ইরেগুলার নেটওয়ার্কের মতো, কিছু লিনিয়ার, কিছু রেটিকুলার, একটু ব্যান্ডের মতো কিছু ওপাসিটি, যেটা নর্মাল লাংয়ে থাকে না। এবং আরো যেটা দেখতে পাচ্ছি, দুটো হাইলামই উপর দিকে উঠে গেছে। হাইলামের নর্মালি যেখানে থাকার কথা সেই লোকেশনে আমরা হাইলাম পাচ্ছি না, এত উপরে উঠে গেছে যে হাইলাম ভালো মতো দেখতেই পাচ্ছি না। এখানেও আমরা কিছু এরকম ওপাসিটি দেখতে পাচ্ছি। তো রাইট সাইডের একদম অ্যাপেক্সে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্লুরাল থিকেনিং। আমি আগে বলেছিলাম যে প্লুরাল ইফিউশন বা এমপাইমা যখন রেসিডিউ হিসেবে থেকে যায় তখন প্লুরাল থিকেনিং ডেভেলপ করে, এবং আমরা এক্সরেতে প্লুরাল থিকেনিংটা এই অ্যাপিক্যাল রিজিয়নে এরকম দেখতে পাই। এটা বাইল্যাটারালও হতে পারে। আর এই যে আমরা নেটওয়ার্কের মতো বা লিনিয়ার বা রেটিকুলার যে ওপাসিটি বা সাদা সাদা দেখতে পাচ্ছি ব্যান্ডের মতো অনেকটা, এটা হচ্ছে আমার ফাইব্রোসিস। মানে এখানে আগে টিবির ফোকাস ছিল, ভালো হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়ে যখন স্কারিং হয়েছে তখন ফাইব্রোসিস হিসেবে রয়ে গেছে। এবং আমাদের যদি মনে থাকে, আমরা কোলাপস পড়ার সময় বলেছিলাম যে ফাইব্রোসিস যখন হয়, যেহেতু ওখানে নর্মাল অ্যালভিওলাই থাকে না, সেখানেও একটা কোলাপস হয়, এবং ওই কোলাপসের এভিডেন্সটাই আমরা পাচ্ছি যে হাইলাম উপর দিকে উঠে গেছে। এই কোলাপসটাকে আমরা বলেছিলাম সাইকাট্রাইজেশন কোলাপস। তো প্রতিদিনকার এক্সরেতে এটা খুব কমনলি পাওয়া যায়। বিভিন্ন বয়সের, বিশেষ করে মিডল এজে টু এল্ডারলি পেশেন্ট অন্য কোনো কারণে চেস্ট এক্সরে করেছে,
তখন দেখা যায় পেশেন্টের বর্তমানে টিবির কোনো সিমটম নাই, আগের কোনো একটা হিস্ট্রি হয়তো আছে, এরকম অ্যাপিয়ারেন্স আমরা কমনলি পাই। তো পালমোনারি টিউবারকুলোসিস এর কমন অ্যাপিয়ারেন্স গুলো আমরা এখানে বলে ফেললাম। এমনি কনসলিডেশন বা ক্যাভিটেশন বা ইফিউশন আমি আলাদা করে আর দেখাচ্ছি না, যেহেতু গত ক্লাসগুলোতে আমরা দেখিয়ে ফেলেছি, রিপিটেশনের দরকার নেই। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস লিশন বা লাং মাস, বা কমনলি যেটাকে আমরা লাং ক্যান্সার বলি। তো লাং ক্যান্সার এটা প্রাইমারিও হতে পারে, সেকেন্ডারিও হতে পারে, তবে আমরা একটা মাস লিশন বললে প্রাইমারি লাং ক্যান্সার বা ব্রঙ্কোজেনিক কার্সিনোমাকেই বুঝি। আমরা জানি যে অনেক রকম হিস্টোলজিক্যাল টাইপস আছে, তো এক্সরেতে দেখে এই হিস্টোলজিক্যাল টাইপ আলাদা করাটা সম্ভব না, তারপরও আমরা কিছু ক্লু পেতে পারি। আমরা আস্তে আস্তে রেডিওলজিক্যাল ফিচার গুলো পড়লে ক্লু গুলো পাবো। আমরা চেস্ট এক্সরেতে কিরকম অ্যাপিয়ারেন্স পেতে পারি একটা ক্যান্সারের, আমরা যদি চিন্তা করি যে ক্যান্সারটা কোথায় কোথায় ধরছে, তাহলে অ্যাপিয়ারেন্স গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন প্রথমেই একটা কার্সিনোমা বা ক্যান্সার আমার লাংসের প্যারেনকাইমাকে ধরছে। প্যারেনকাইমাকে যদি ধরে তাহলে আমার সেটা নর্মাল যে অ্যালভিওলার এয়ার ওটা রিপ্লেস হয়ে যাবে, সেখানে আমার একটা ওপাসিটি ডেভেলপ করবে। সেই ওপাসিটিটা পেরিফেরাল থাকতে পারে অথবা হাইলার রিজিয়নে থাকতে পারে। সেই ওপাসিটিটার মধ্যে ক্যাভিটি ডেভেলপ করতে পারে বা আমরা একটা ক্যাভিটারি লিশন পেতে পারি। নেক্সট, যদি আমার এটা ব্রঙ্কাইকে ইনভলভ করে, মানে এন্ডোব্রঙ্কিয়াল একটা ক্যান্সার থাকে, সে যদি ওই লুমেনটাকে অবস্ট্রাক্ট করে, তাহলে প্রথমে আমরা কনসলিডেশন পেতে পারি। মানে ওই ব্রঙ্কাইয়ের ডিস্টাল যে অ্যালভিওলাই গুলো, এই অ্যালভিওলাই গুলো আমার তার নর্মাল সিক্রিশন বের হতে পারছে না, ভেতরে জমছে, জমে গিয়ে একটা কনসলিডেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে। যদি কমপ্লিটলি লুমিনাল অবস্ট্রাকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা কোলাপস পেতে পারি। এরপর যেখানেই ক্যান্সার থাকবে সেটা লিম্ফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে স্প্রেড হয়ে রিজিওনাল লিম্ফ নোডে যায়। তো সেই লিম্ফ নোডে যখন যাবে আমরা লিম্ফ নোড গুলোর এনলার্জমেন্ট দেখতে পারি, যেমন লাং ক্যান্সারের ক্ষেত্রে হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি, আদার মিডিয়াস্টিনাল লিম্ফ্যাডেনোপ্যাথি আমরা পেতে পারি। যদি মিডিয়াস্টিনাল স্ট্রাকচার গুলোকে ধরে, এটা যেহেতু একটা ক্যান্সার, ওর কাজ হচ্ছে ইনভেড করা, সে নর্মাল লাং প্যারেনকাইমার মধ্যে বসে থাকবে না, ওখান থেকে বের হয়ে সারাউন্ডিং স্ট্রাকচার গুলোকেও এনগালফ করতে পারে। যদি ক্যান্সারটা হাইলার রিজিয়নে থাকে এবং কাছাকাছি, তো ফ্রেনিক নার্ভের কোর্স যদি আমরা চিন্তা করি, ফ্রেনিক নার্ভ কিন্তু তার খুব কাছেই থাকে, সেক্ষেত্রে ফ্রেনিক নার্ভ পলজির ফিচার আমরা পেতে পারি। যদি আপার লোবে বা লাংসের অ্যাপেক্সের দিকে যদি ক্যান্সারটা হয়, যদি সে সুপেরিয়র ভেনা কেভাকে ইনভেড করে, সুপেরিয়র ভেনা কেভাটাকে সে কম্প্রেস করে বা ইনভেড করে লুমিনাল অবস্ট্রাকশন করে, সেক্ষেত্রে আমরা সুপেরিয়র ভেনা কেভা অবস্ট্রাকশনের ফিচার পেতে পারি। পেশেন্টের পেরিকার্ডিয়ামকে যদি সেই ম্যালিগন্যান্সি দিয়ে ইনভলভ করে, তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন থাকতে পারে। যদি ইসোফ্যাগাসকে কম্প্রেস অথবা ইসোফ্যাগাসকে ইনভলভ করে, সেক্ষেত্রে তার ফিচার আমরা পেতে পারি। চেস্ট এক্সরেতে অনেক সময় পাবো না, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি ইসোফ্যাগাসের কন্ট্রাস্ট স্টাডি মানে বেরিয়াম সোয়ালো করি, আমরা সেটা দেখতে পাবো। লাং ক্যান্সার কমনলি প্লুরাতে স্প্রেড করে, সেক্ষেত্রে প্লুরাল ইফিউশন থাকতে পারে, নিউমোথোরাক্স থাকতে পারে, হাইড্রোনিউমোথোরাক্স থাকতে পারে, এমপায়েমাও হতে পারে। লাং ক্যান্সার যদি বোনসকে ধরে ফেলে, সেক্ষেত্রে আমরা বোন ডিস্ট্রাকশনের ফিচার পেতে পারি। তো এগুলো আমাদের বেসিক রেডিওলজিক্যাল ফিচার, আমরা মাথায় রাখবো যে যখনই আমি একটা লাংসের লিশনকে ক্যান্সার বলে চিন্তা করব, এই ফাইন্ডিং গুলো আছে কিনা এক্সরেতে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে বলেছি যে একটা ওপাসিটি সে লাংসের পেরিফেরিতে হতে পারে অথবা হাইলার রিজিয়নে হতে পারে, সেটা চিন্তা করি। সলিটারি মানে ইউজুয়ালি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা সিঙ্গেল লিশন থাকে, যখন লাংসে মাল্টিপল লিশন থাকে তখন আমরা আগে মেটাস্ট্যাসিস চিন্তা করি। প্রাইমারি লাং টিউমার আমরা ইউজুয়ালি একটাই পাই। মার্জিনটা ইল ডিফাইন্ড থাকবে, একটা বিনাইন লিশন যেরকম ওয়েল ডিফাইন্ড শার্প মার্জিন নিয়ে আসে, একটা ম্যালিগন্যান্ট লিশনের মার্জিন ইল ডিফাইন্ড থাকে, এবং মার্জিনটা লোবিউলেটেড থাকতে পারে অথবা স্পিকিউলেটেড থাকতে পারে।
এই ওপাসিটিটা যদি সেন্ট্রালি লোকেটেড থাকে তাহলে আমরা দুটো কমন হিস্টোলজিক্যাল টাইপ কনসিডার করতে পারি, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা স্মল সেল কার্সিনোমা। এই দুটো টাইপের কার্সিনোমা সাধারণত লাংসের সেন্ট্রালি হয়, মানে হাইলার রিজিয়নের কাছাকাছি হয়। যদি এই কার্সিনোমার ওপাসিটিটা আমরা পেরিফেরালি পাই, চেস্ট ওয়ালের কাছাকাছি পাই, সেক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি অ্যাডেনোকার্সিনোমা। এগুলো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, এক্সেপশন অবশ্যই আছে, কিন্তু আমরা কমন যে আর কিছু আমরা ফাইন্ডিং পাই সেগুলোই আমরা আগে চিন্তা করছি। নেক্সট, যদি ওই ওপাসিটির মধ্যে আমরা ক্যাভিটি পাই সেক্ষেত্রে কি হবে? ক্যাভিটি বলেছি যে এটাও সলিটারি হবে। ক্যাভিটিটা হবে এক্সেন্ট্রিক, মানে ওপাসিটির সেন্টারে না থেকে একটু বাইরের দিকে থাকবে। এটা আমরা যখন ক্যাভিটারি লিশনের পায়োজেনিক, টিউবারকুলার এবং ম্যালিগন্যান্ট ক্যাভিটির একটু ডিফারেন্স গুলো বলেছিলাম, তখন বলেছিলাম যে ক্যাভিটি এক্সেন্ট্রিক থাকলে আমরা ম্যালিগন্যান্ট ক্যাভিটি চিন্তা করব। এটার ওয়াল ইউজুয়ালি থিক থাকে এবং আমরা বলেছিলাম যে ইনার ওয়ালটা নোডিউলার বা ইরেগুলার থাকবে, এয়ার ফ্লুইড লেভেল থাকতে পারে। এবং কমনলি স্কোয়ামাস সেল কার্সিনোমাই ক্যাভিটারি লিশন হিসেবে প্রেজেন্ট করে। এক্ষেত্রে বলে রাখি, লাংসে যদি অন্য কোনো অর্গানের স্কোয়ামাস সেল কার্সিনোমা এসে মেটাস্টাসাইজ করে সেগুলো কমনলি ক্যাভিটারি লিশন হিসেবে প্রেজেন্ট করতে পারে। এখন আমরা কিছু ছবি দেখি। লেফটের ইমেজটাতে আমরা দেখতে পাচ্ছি লেফট হাইলার রিজিয়নে একটা ওপাসিটি। ওপাসিটিটা ডেন্স ওপাসিটি আমরা বলতে পারি। এটার শেপটা অলমোস্ট রাউন্ডেড, কিন্তু একটা বিনাইন লিশন যেরকম একটা শার্প আউটলাইন থাকে, এটার আউটলাইন কিন্তু অত শার্প না। এবং আমরা মার্জিন যদি দেখি, এই আউটার মার্জিন থেকে এরকম স্পিকিউলের মতো বাইরে চলে এসেছে, এটাকে আমরা বলছি স্পিকিউলেটেড মার্জিন। এবং এটার ভেতরে আমরা এখনো সেরকম কোনো ক্যাভিটি দেখতে পাই না। এটা কমনলি একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এরকম একটা ইমেজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং আমরা বলেছিলাম যে সেন্ট্রালি লোকেটেড যদি থাকে আমরা মাথায় দুটো ডায়াগনোসিস চিন্তা করতে পারি, যে স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা স্মল সেল কার্সিনোমা। রাইট সাইডের চেস্ট এক্সরেটা যদি আমরা দেখি, এখানে আমরা বেশ বড় একটা ওপাসিটি দেখতে পাচ্ছি, এটাও একটু ইল ডিফাইন্ড। এটার মার্জিনটা অত স্পিকিউলেটেড না, বরং লোবিউলেটেড। আমি আগের স্লাইডে ডেসক্রিপশন বলার সময় বলেছি যে আউটার মার্জিন স্পিকিউলেটেড অর লোবিউলেটেড হতে পারে। এখানে আমরা যেটা দেখছি এটা চেস্ট ওয়ালের সাথে একদম অ্যাডহিয়ারেন্ট হয়ে আছে। এবং এই এক্সরেতে যদিও বোঝা যাচ্ছে না, এটার সাথে বোন ডিস্ট্রাকশন থাকতেও পারে। এরকম একটা এক্সরে যদি আমরা দেখি তাহলে আমরা চিন্তা করব যে এটা হয়তো অ্যাডেনোকার্সিনোমা। এক্সেপশন থাকবে, এটা সবসময় মাথায় রাখতে হবে যে এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নয় যে এরকমই হবে, এক্সেপশনও হতে পারে। তারপরও আমরা একটা চিন্তা করব। এবং এখানে যেহেতু বোন ডিস্ট্রাকশন আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না, এরকম এক্সরে পেলেই আমরা পেশেন্টের এরপর সিটি স্ক্যান অ্যাডভাইস করে দেই তার বোন ডিস্ট্রাকশন মানে রিব ডিস্ট্রাকশন হয়েছে কিনা দেখার জন্য। নেক্সট আমরা দেখছি লেফট সাইডের চেস্ট এক্সরেতে আমার রাইট হাইলার রিজিয়নে আমরা একটা ওপাসিটি দেখতে পাচ্ছি যেটার স্পিকিউলেটেড মার্জিন আছে এবং এটার ভেতরে একদম মার্জিন ঘেঁষে একটা ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি, ছোট ক্যাভিটি। এটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আমরা এই ওপাসিটির ভেতর দিয়ে দেখতে পাচ্ছি। ওপাসিটিটা আমরা পাচ্ছি রাইট হাইলার রিজিয়নে, কিন্তু আমরা রাইট আপার জোন যদি দেখি লেফটের সাথে কম্পেয়ার করে, এখানে আমি একটা ওপাসিটি পাচ্ছি। তার মানে এই মাসটা এটা যেহেতু সেন্ট্রাল রিজিয়নে বা হাইলার রিজিয়নে, সে রাইট ব্রঙ্কাসকে পুরোপুরি অবস্ট্রাকশন না করলেও কিছুটা অবস্ট্রাকশন করেছে বা ইনভলভ করেছে, যার ফিচার হিসেবে আমরা রাইট আপার জোনে একটা কনসলিডেশন পাচ্ছি। লেফটে যে ইমেজটা দেখাচ্ছি এখানেও আমরা একটা লোবিউলেটেড ওপাসিটি পাচ্ছি রাইট হাইলার রিজিয়নে।
এখানে ডাবল ডেনসিটির মতো, মানে এখানে একটা ওপাসিটি, এটার ভিতর দিয়ে আরেকটা ওপাসিটি হতে পারে, এটা একটা ছোট হাইলার লিম্ফ নোড এবং এটা মাস। এবং আমরা যদি এখানেও আপার জোনটা দেখি, এখানে একটা ওপাসিটি ডেভেলপ করেছে। দুটো ওপাসিটির মার্জিন যদি আমরা কম্পেয়ার করি, এখানে হরাইজন্টাল ফিশারটা উপর দিকে টেনে নিয়ে গেছে বা শিফট করে নিয়ে গেছে। এবং আমরা যদি ট্রাকিয়া দেখি, ট্রাকিয়া ফলো করে এভাবে আমরা আসি, তাহলে ট্রাকিয়াকে শিফট করে নিয়ে গেছে। তার মানে এখানে হাইলার যে মাসটা, এটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসের যে ব্রাঞ্চটা আপার লোবকে সাপ্লাই দিচ্ছে সেটাকে কম্প্রেস করে ফেলেছে। কম্প্রেস করে ফেলার কারণেই এখানে আমরা একটা কোলাপস পাচ্ছি। এই কোলাপস লাং এর মার্জিন হচ্ছে এরকম কনকেভ, এবং তারপরে যে বালজিং মার্জিনটা, এটা হচ্ছে মাসের জন্য। তো রেডিওলজিতে আমরা এই চেহারাটাকে গোল্ডেন এস সাইন বলি। গোল্ডেন হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম যিনি প্রথম এটা ডেসক্রাইব করেছিলেন। তো ক্লিনিশিয়ানদের এটা খুব বেশি ডেসক্রিপশনের দরকার নেই, এটা চিনলেই হবে যে এটা মাস এবং মাসের সাথে এখানে কোলাপস ডেভেলপ করেছে। আমরা এটাকে গোল্ডেন এস সাইন বলি। এখন আমরা লেফটে যে চেস্ট এক্সরে দেখতে পাচ্ছি, সেখানে লেফট হাইলার রিজিয়নে আমরা আরেকটা লোবিউলেটেড ওপাসিটি পাচ্ছি। এখানে কোলাপসের কোনো ফিচার নাই, কিন্তু আমার লেফট ডোম অফ ডায়াফ্রামটা রাইট ডোম অফ ডায়াফ্রামের সাথে কম্পেয়ার করলে অনেক উপরে উঠে গেছে। এখন লেফট ডোম অফ ডায়াফ্রাম এলিভেশনের একটা কজ আমরা জানি কোলাপস, লোয়ার লোবার কোলাপস। লোয়ার লোবার কোলাপসের কোনো ফিচার নেই। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এখানে লেফট ডোম অফ ডায়াফ্রামটা পলজি বা প্যারালাইজড, যেই কারণে সে উপর দিকে উঠে গেছে। এখন এই মাসের সাথে এটাকে এক্সপ্লেন করব কিভাবে। আমরা যদি লেফট ফ্রেনিক নার্ভের কোর্সটা চিন্তা করি, সেটা তো পেরিকার্ডিয়ামের একদম গা ঘেঁষে যায়। এর কোর্সের মধ্যেই এই টিউমারটা সেটাকে কম্প্রেস বা ইনভলভ করে ফেলেছে, যার ফলাফল হিসাবে আমরা লেফট ডোম অফ ডায়াফ্রামের প্যারালাইসিস বা পলজির ফিচার পাচ্ছি, মানে লেফট ফ্রেনিক নার্ভ পলজি পাচ্ছি। পরের দুটো ইমেজ যদি দেখি, প্রথমে মিডল ইমেজটা দেখছি। এখানে আমরা আর লেফটের সাথে কম্পেয়ার করে রাইট সাইডের আপার জোনে একটা ওপাসিটি দেখতে পাচ্ছি, একটা ইল ডিফাইন্ড ওপাসিটি। মার্জিন খুব ভালো আমরা বুঝতে পারছি না। এবং আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি, এখানে যেমন ফার্স্ট রিব, সেকেন্ড রিব, থার্ড রিব, ফোর্থ রিব সুন্দর করে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটার মার্জিন দেখা যাচ্ছে, এখানে কিন্তু ফার্স্ট রিবের পুরোটা আমরা অত সুন্দর করে দেখতে পাচ্ছি না। সেকেন্ড আর থার্ড রিবের মাঝখানে যে সুন্দর একটা মানে ওয়েল ডিফাইন্ড বনি আউটলাইন, মাঝখানের স্পেস এত সুন্দর করে দেখতে পাচ্ছি না। মানে এখানে ওপাসিটির সাথে সাথে কিছুটা বোন ডিস্ট্রাকশনও আছে। তো আমরা জানি যে এই রিজিয়নে মানে অ্যাপেক্সের রিজিয়নে আমার যে লাং মাস থাকে, এটার একটা আলাদা নাম আছে, আমরা যেটাকে প্যানকোস্ট টিউমার বলি। এবং এই প্যানকোস্ট টিউমার তার অ্যাডজাসেন্ট রিব এবং ভার্টেব্রা ডিস্ট্রাকশন করতে পারে। এবং এটার সাথে আর কি কি হতে পারে, আমরা জানি যে প্যানকোস্ট টিউমার যদি হয় তার সাথে আমরা হর্নার সিনড্রোম পেতে পারি, এবং অনেক সময় ব্র্যাকিয়াল প্লেক্সাসেরও ইনজুরি থাকতে পারে। এই পেশেন্টারই যদি আমরা সিটিটা দেখি সবচেয়ে রাইট সাইডের ইমেজে, তাহলে যেটা দেখতে পাচ্ছি এই ওপাসিটিটাই এখানে। এবং আমরা যদি ফার্স্ট স্ট্রিপ থেকে আসি, এখানে ফার্স্ট স্ট্রিপ যেরকম দেখা যাচ্ছে, এখানে ফার্স্ট স্ট্রিপের একদম মোস্ট পোস্টেরিয়র এন্ডের পরে মাসটা ওটাকে ডিস্ট্রাকশন করে ফেলেছে। এবং এখানে যদি আমরা ভার্টেব্রা গুলো খেয়াল করি লেফট বর্ডারের সাথে কম্পেয়ার করে, তা সে ভার্টেব্রা গুলোকেও ডিস্ট্রাকশন করেছে। এটা প্যানকোস্ট টিউমারের টিপিক্যাল চেহারা। এখানে শুধু আমি সিটির একটা স্লাইস দেখিয়েছি, আমরা যখন ইমেজ করি আমরা তখন প্রত্যেকটা স্লাইস দেখে আমরা বোন ডিস্ট্রাকশন কতখানি হয়েছে, কোন কোন ভার্টেব্রা কোন কোন রিব ডিস্ট্রাকশন হয়েছে, এগুলো আমরা বলি। আর যদি আমরা নার্ভ ইনজুরি বা ভেসেল ইনভলভমেন্ট দেখতে চাই, তখন সিটিতে আসলে নার্ভ দেখার জন্য খুব ভালো মোডালিটি না, সেক্ষেত্রে আমরা এই ধরনের কেসের ক্ষেত্রে অবশ্যই এমআরআই অ্যাডভাইস করি এবং তার সিম্প্যাথেটিক নার্ভ বা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া
ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনভলভ হয়েছে কিনা এগুলো আমরা দেখে নিই। তো একটা লাং মাস আমাদের কাছে কমন কি কি চেহারা নিয়ে আসতে পারে সেটা আমরা বললাম। তো পরীক্ষায়, প্রফেশনাল পরীক্ষায় যখন একটা ফিল্ম দেবে, কমন এবং অবভিয়াস ফিল্মই দেবে, লাং মাস হিসেবেই দেবে, আদার ফাইন্ডিং থাকলেও খুব অবভিয়াস ফাইন্ডিং থাকবে। তো ওটার ডেসক্রিপশন আমরা আগের মতো করেই ফরম্যাট সাজাতে পারি, যে এক্সরে চেস্ট পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ অফ এজ অফ দ্য পেশেন্ট বলবো, মেল অর ফিমেল বলবো, দেন শোয়িং ডেন্স ওপাসিটি উইথ স্পিকিউলেটেড মার্জিন ইজ নোটেড ইন কোন লাং এর কোন রিজিয়নে অথবা কোন হাইলার রিজিয়নে সেটা বলে দেব। সাথে যদি আদার ফিচার থাকে, ইফিউশন, লিম্ফ নোড, বোন ডিস্ট্রাকশন, যদি অবভিয়াস থাকে আমরা সেগুলো মেনশন করব। আমার ডায়াগনোসিস হবে রাইট সাইডেড লাং মাস অথবা মাস লিশন ইন রাইট লাং। আমাদের রেডিওলজিতে আমরা আরেকটু ডিটেইল করার চেষ্টা করি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বলছি, আমি যেহেতু এখানে এমবিবিএস লেভেলের এমফাসিস করে আমি ডেসক্রিপশনটা বানিয়েছি, এখানে শুধু মাস লিশন বললেই হবে। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু স্কোয়ামাস নাকি অ্যাডেনো নাকি স্মল সেল এগুলো মেনশন করার কোনো দরকার নেই। এখানে আমি স্পেশাল টাইপের একটা কার্সিনোমা সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে অ্যালভিওলার সেল কার্সিনোমা। অ্যালভিওলার সেল কার্সিনোমা হলো এটা একটা বিশেষ ধরনের অ্যাডেনোকার্সিনোমা, হিস্টোলজিক্যাল টাইপ। এটা অরিজিন হচ্ছে টাইপ 2 নিউমোসাইট থেকে। আমরা জানি যে আমরা অ্যালভিওলার লাইনিংটা যদি চিন্তা করি হিস্টোলজিক্যালি, ওখানে টাইপ 1 এবং টাইপ 2 নিউমোসাইট আছে। টাইপ 2 নিউমোসাইটের কাজ হচ্ছে সারফেক্টেন্ট তৈরি করা, এবং এই টাইপ 2 নিউমোসাইটের ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হয়ে আমার অ্যালভিওলার সেল কার্সিনোমা হচ্ছে। তার নর্মাল ফাংশন যেহেতু সারফেক্টেন্ট তৈরি করা, সে যখন ম্যালিগন্যান্সিতে কনভার্ট হয় তখনও সে সারফেক্টেন্ট তৈরি করে, এবং অ্যাফেক্টেড অ্যালভিওলার ভেতরে ম্যালিগন্যান্ট সেল এবং তার সিক্রিশন গুলো জমা হয়। মানে নর্মাল অ্যালভিওলার এয়ার রিপ্লেসড বাই ম্যালিগন্যান্ট সেল অ্যান্ড সিক্রিশন। তার মানে এটাও একটা কনসলিডেশন। তো অ্যালভিওলার সেল কার্সিনোমা কমনলি কনসলিডেশন হিসেবে প্রেজেন্ট করে। এটার ওপাসিটি গুলো আমরা ইউজুয়ালি পেরিফেরালি পাই। আমরা বলেছি যে অ্যাডেনোকার্সিনোমা সাধারণত পেরিফেরালি লোকেটেড থাকে, এটা একটা স্পেশাল টাইপ অফ অ্যাডেনোকার্সিনোমা। ইট প্রডিউসেস কনসলিডেশন, ইট মে বি সলিটারি অর ডিফিউজ। ডিফিউজ যদি হয়, আমরা লেফটের ইমেজটা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি বোথ লাংয়ে মাল্টিপল প্যাচি ওপাসিটি, পেরিফেরালি লোকেটেড। হাইলার রিজিয়ন এবং সেন্ট্রাল পার্ট অফ লাং মোটামুটি আনএফেক্টেড। এরকম একটা ইমেজ দেখলে আমরা প্রথমেই চিন্তা করব যে এটা ব্রঙ্কো নিউমোনিয়া কিনা, কিন্তু পেশেন্ট যদি এলডারলি হয় তাহলে আমার মাথায় অবশ্যই অ্যালভিওলার সেল কার্সিনোমা এক্সক্লুড করার একটা প্ল্যান থাকতে হবে, বা ম্যালিগন্যান্সি যে একটা পসিবিলিটি হতে পারে এটা আমি রাখবো। কারণ অনেক সময় এই পেশেন্ট গুলো আমাদের কাছে নিউমোনিয়ার ফিচার নিয়ে আসবে আনরিজলভিং, বারবার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই ম্যালিগন্যান্সি আমাদের মাথায় রাখতে হবে, এবং আমাদের ডায়াগনস্টিক প্ল্যান গুলোর মধ্যে এটা এক্সক্লুড করার একটা চেষ্টা থাকতে হবে। রাইটের ইমেজটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখব যে রাইট লাং ফিল্ডে আমরা এরকম ইল ডিফাইন্ড কিছু ওপাসিটি দেখতে পাচ্ছি, এবং লেফট সাইডে আমরা ইফিউশন পাচ্ছি। তো এক্ষেত্রেও যদি এলডারলি পেশেন্ট হয়, সেক্ষেত্রে অ্যালভিওলার সেল কার্সিনোমা আমার একটা মাথায় ডায়াগনোসিস থাকবে। নেক্সট আমি পালমোনারি মেটাস্ট্যাসিস সম্পর্কে বলতে চাই। শুরুতেই বলেছি যে যদি আমরা লাংসে একটা মাস লিশন পাই আমরা সেটাকে চিন্তা করব প্রাইমারি, কিন্তু যদি মাল্টিপল পাই সেক্ষেত্রে আমার মাথায় মেটাস্ট্যাসিস কাজ করবে। আনকমনলি মেটাস্ট্যাসিসও প্রাইমারি থাকতে পারে, বা পেশেন্টের আমি এমন অবস্থায় এক্সরে করলাম যে মাত্র একটা লিশন ডেভেলপ করেছে, হয়তো পরে আরো করবে। কিন্তু কমনলি আমাদের কমন লার্নিং হচ্ছে মেটাস্ট্যাসিস আর মাল্টিপল। কমন সোর্স কি কি? ব্রেস্ট থেকে হতে পারে, বোনস থেকে হতে পারে, জেনিটো ইউরিনারি সিস্টেম মানে আমার কিডনি থেকে হতে পারে। ফিমেলের ক্ষেত্রে কোরিওকার্সিনোমা একটা কমন সোর্স। টেস্টিকুলার ক্যান্সার ইয়াং মেইলের ক্ষেত্রে একটা কমন সোর্স।
কোলন ক্যান্সার হতে পারে, এগুলো আমাদের কাছে লাংসে মেটাস্টাসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এক্সরেতে আমরা কমনলি কি পাবো? মাল্টিপল পালমোনারি নোডিউলস। নোডিউল বলতে আমরা কোনগুলোকে বোঝাচ্ছি? এখানে যদি আমরা ওপাসিটি গুলো খেয়াল করি, অনেকগুলো ওপাসিটি আছে বোথ লাং ফিল্ডে। আমরা এর আগে প্রাইমারি গুলো দেখেছি, সেই তুলনায় এগুলো মোটামুটি রাউন্ডেড, মোটামুটি ওয়েল ডিফাইন্ড এবং মার্জিনটাও শার্প। এরকম যে রাউন্ডেড ওপাসিটি গুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা নোডিউল বলছি, মাল্টিপল পালমোনারি নোডিউল। দে আর অফ ভ্যারিয়েবল সাইজেস, ইউজুয়ালি বিভিন্ন রকম সাইজ হয়, এটা বড়, এখানে আমরা একটু ছোট দেখতে পাচ্ছি, এরকম বিভিন্ন রকম সাইজের নোডিউল থাকে লাঙে। They are usually bilateral, predominantly in lower zones and in periphery. এক্সরেতে সবসময় বোঝা যায় না, যখন আমাদের কাছে অ্যাডভান্সড কেসে আসে তখন পুরো লাংসেই ছড়িয়ে যায়, কিন্তু তারপরও মেটাস্টাসিসের একটা প্রেডিলেকশন থাকে লাংসের লোয়ার জোন এবং পেরিফেরি মানে সাবপ্লুরাল রিজিয়নকে ইনভলভ করার জন্য। এছাড়া অ্যাসোসিয়েটেড প্লুরাল ইফিউশন থাকতে পারে, নিউমোথোরাক্স থাকতে পারে, বোন ডিস্ট্রাকশন থাকতে পারে, এভিডেন্স অফ ম্যাস্টেকটমি থাকতে পারে। যে আমরা একটা ফিমেইলের চেস্ট এক্সরে পেতে পারি, তার বোথ লাংসে হয়তো এরকম মাল্টিপল নোডিউল আছে। এই মুহূর্তে পেশেন্টের কোনো ব্রেস্ট ক্যান্সারের কোনো এভিডেন্স নাই, কিন্তু আমরা এক্সরেতে দেখলাম যে তার ম্যাস্টেকটমি করা। আমার মাথায় থাকতে পারে যে এটা হয়তো একটা ম্যালিগন্যান্ট মেটাস্টাসিস ফ্রম ম্যালিগন্যান্সি ইন ব্রেস্ট, মানে ব্রেস্ট ক্যান্সার থেকে লাংসে মেটাস্টাসিস হয়েছে, হয়তো প্রাইমারি ট্রিটমেন্ট সে পেয়েছে, ম্যাস্টেকটমি হয়েছে, কিন্তু মেটাস্টাসিস ডেভেলপ করেছে। নেক্সট আরেকটা অ্যাপিয়ারেন্স লাং ক্যান্সার সম্পর্কে যেটা আমরা বলতে চাই, সেটা হচ্ছে লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা। লাং ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, এটা বোথ লিম্ফ্যাটিক এবং হেমাটোজেনাস স্প্রেড হয়। যদি হেমাটোজেনাস মেটাস্টাসিস হয়ে এই ক্যান্সারটা লাংসের লিম্ফ্যাটিক গুলোকে ইনভলভ করে ফেলে, তখন কি হয়, আমার সেই লিম্ফ্যাটিক ভেসেল গুলোতে একটু ইনফ্ল্যামেশন ডেভেলপ করে, ভেসেল গুলো থিকেন্ড হতে পারে, প্রমিনেন্ট হয়ে যায়, এবং অনেক সময় সেই ভেসেল গুলো অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। তখন আমরা এক্সরেতে কি দেখতে পাই? এক্সরেতে আমরা এরকম রেটিকুলো নোডিউলার ওপাসিটি দেখতে পাই। আমরা বলেছি যে লাংসে আমরা আলাদা করে কোনটা ব্রঙ্কাসের শ্যাডো, কোনটা আর্টারি শ্যাডো, ভেইনের শ্যাডো, লিম্ফ্যাটিকের শ্যাডো, এটা বোঝা সম্ভব নয়। কিন্তু যখনই এরকম রেটিকুলো নোডিউলার আমরা ওপাসিটি পাবো একটা নোন কেস অফ ম্যালিগন্যান্সির ক্ষেত্রে, আমাদের মাথায় এই লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা এটা মনে রাখতে হবে। এখানে আসলে দুটো প্যাথোলজি হয়, লিম্ফ্যাটিক ভেসেল গুলো অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে বা থিকেন হয়ে যাচ্ছে, সেটার একটা ওপাসিটি। আরেকটা হচ্ছে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের কারণে আমার লাংসে ফ্লুইড জমছে, সেই ফ্লুইড গুলো আমার যে কানেকটিভ টিস্যুতে বা ইন্টারস্টিশিয়ামে ইডিমা করছে, সেটার জন্য সেপ্টাল থিকেনিং হচ্ছে। সবকিছু মিলে আমার এই অ্যাপিয়ারেন্সটা দিচ্ছে। তো আমরা রেডিওলজিস্টরা এটাকে লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা বলি। এটা কমনলি কোন কোন টিউমারের ক্ষেত্রে হয়? যেমন লাং ক্যান্সার, রাইট লাংয়ে ক্যান্সার হলো, লেফট লাংয়ে হেমাটোজেনাস স্প্রেড হয়ে এরকম হতে পারে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হয়, স্টমাক, প্যানক্রিয়াস, সার্ভিক্স, প্রোস্টেট, এই অর্গানগুলোর ক্যান্সার মেটাস্টাসিস হয়েও এরকম লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা হতে পারে। এবং এটা যেহেতু হেমাটোজেনাস স্প্রেড হয়, এটা ইউজুয়ালি বাইল্যাটারাল হবে, তবে ইউনিল্যাটারাল হয় কমনলি যদি লাংস অথবা ব্রেস্ট এটার সোর্স হয়। মানে রাইট লাংয়ের ক্যান্সার থেকে লেফট লাংয়ে যখন ধরবে, তখন শুধু লেফট লাংয়ে লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা হতে পারে, অথবা ফিমেইলের ক্ষেত্রে লেফট ব্রেস্টে একটা ক্যান্সার ছিল, সেখান থেকে লেফট লাংয়ে স্প্রেড হয়ে শুধুমাত্র লেফট লাংয়ে লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা হতে পারে। তো এক্সরেতে আমরা এটাকে দেখতে পাই কোর্স লিনিয়ার অ্যান্ড রেটিকুলো নোডিউলার ওপাসিটি হিসেবে। এছাড়া কমনলি অ্যাসোসিয়েটেড প্লুরাল ইফিউশন অ্যান্ড হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে। আমরা যদি দেখি এই পেশেন্টের ক্ষেত্রে রাইট সাইডের আমার কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অতটা শার্প না, লেফট সাইডেও মোটামুটি ব্লান্ট আছে। তো এই পেশেন্টের সম্ভবত অ্যাসোসিয়েটেড মাইল্ড প্লুরাল ইফিউশন আছে।
তো এগুলো লাং ক্যান্সারের বিভিন্ন রকম রেডিওলজিক্যাল প্রেজেন্স বা অ্যাপিয়ারেন্স সম্পর্কে আমরা আলোচনা করলাম। আরেকটা চেস্ট এক্স-রে ইমেজ আমরা পাই প্লুরাল বেসড মাস। প্লুরাল বেসড মাস মানে এটা একটা মাস লিশন বা ক্যান্সার যেটা প্লুরাকে ইনভলভ করে হয়েছে অথবা প্লুরা থেকে অরিজিন হয়েছে, তখন আমরা এটাকে প্লুরাল বেসড বলছি। তো কমন কি কি লিশন প্লুরাল বেসড হতে পারে? এটা একটা মেটাস্ট্যাটিক লিশন হতে পারে, যেমন লাংস অথবা ব্রেস্ট, যে সে মেটাস্ট্যাসিস হয়েছে প্লুরাতে এসে অথবা বোনসে এসে, এবং সেখান থেকে লিশনটা যখন গ্রো করেছে তখন এরকম একটা প্লুরাল বেসড চেহারা নিয়েছে। এখানে আমি একটা ডিফারেন্সিয়েট বলতে চাই যে এটাকে আমি প্লুরাল বেসড কথা কেন বলছি। আমরা যদি এই লিশনের মার্জিনটা দেখি, এই মার্জিনটা চেস্ট ওয়ালের সাথে একটু অবটিউজ অ্যাঙ্গেলের মতো তৈরি করেছে। মানে আমরা যদি এই মার্জিনটা বরাবর একটা ইমাজিনারি লাইন টানি এবং অ্যাডজাসেন্ট চেস্ট ওয়াল বরাবর আরেকটা ইমাজিনারি লাইন টানি, এই দুটো লাইনের মধ্যে অবটিউজ অ্যাঙ্গেল হবে। এই লিশনটা যদি লাংস থেকে আসতো তাহলে প্লুরাল সারফেস বরাবর এরকম চেহারা হতো না, বরং আরো রাউন্ডেড মার্জিন হতো। সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল পেতাম অ্যাকিউট। আমি যদি একটা লাং মাসের ছবি দেখি, এই যে এটা একটা পেরিফেরালি লোকেটেড লাং মাস ছিল, এটাকে আমরা প্লুরাল বেসড বলিনি, কারণ আমরা যদি এই লিশনটার মার্জিন চিন্তা করি, এটা বরাবর একটা ইমাজিনারি লাইন যদি টানি এবং চেস্ট ওয়াল বরাবর একটা ইমাজিনারি লাইন টানি, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো লাং মাস পেরিফেরালি লোকেটেড হলেও সে চেস্ট ওয়ালের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে। প্লুরাল বেসড মাস পেরিফেরালি লোকেটেড এবং সে চেস্ট ওয়ালের সাথে অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করে। সেম থিওরি আমরা মিডিয়াস্টিনাল মার্জিনের ক্ষেত্রেও বলতে পারি। মিডিয়াস্টিনাল প্লুরা থেকে যদি কোনো মাস অরিজিন করে বা প্লুরাল সারফেস থেকে আসে, সেটাও মিডিয়াস্টিনাল বর্ডারের সাথে অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করবে। যদি এটা লাং মাস হয় সেক্ষেত্রে মিডিয়াস্টিনাল বর্ডারের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করবে। এটা রেডিওলজির জন্য জানা দরকার, এটা আসলে জেনারেল প্র্যাকটিস বা এমবিবিএস লেভেলে লাগে না, এটা আমাদের জন্য। তো আমরা বলেছি যে এটা মেটাস্ট্যাটিক লিশন গুলো এরকম একটা চেহারা নিয়ে আসতে পারে, অথবা প্লুরার নিজস্ব ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে, যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেজোথেলিওমা। এই লিশন গুলো ওয়েল ডিফাইন্ড হবে, যেহেতু লাংস থেকে অরিজিন না, লাংসের বাইরে প্লুরা থেকে আসছে বা বোনস থেকে আসছে, তার মার্জিনটা হবে এরকম ওয়েল ডিফাইন্ড, শেপটা হবে এমন লোবিউলেটেড এবং ব্রড বেসড হবে, যেটা আমি বললাম যে অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করবে। এছাড়া অ্যাসোসিয়েটেড বোন ডিস্ট্রাকশন থাকতে পারে, প্লুরাল ইফিউশনও থাকতে পারে। তো লেফটের ইমেজটাতে আমি একটা প্লুরাল বেসড লিশন দেখাচ্ছি, এবং রাইটে যদি এক্সরেটা দেখি এখানে একটা দুটো, এখানে বেশ একটু ওপ্যাক হয়ে গেলেও এখানে আরেকটা আছে, মাল্টিপল এরকম চেহারা নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে এটা তো এনসিস্টেড ইফিউশনও হতে পারে, কেন আমরা এটাকে প্লুরাল বেসড মাস বলছি? অবশ্যই প্লুরাল বেসড মাসের একটা ডিডি থাকবে এনসিস্টেড ডিফিউশন। সেক্ষেত্রে আমরা যদি সাথে বোন ডিস্ট্রাকশন পেয়ে যাই তাহলে আমার তো কনফার্ম হয়ে গেল যে এটা একটা মাস লিশন নট এনসিস্টেড ডিফিউশন। আমরা আলট্রাসোনোগ্রামের হেল্প নিতে পারি, যেমন এগুলো যেহেতু একদম চেস্ট ওয়ালের কাছে, আলট্রাসোনোগ্রাম প্রোব দিয়েই আমরা আলাদা করে ফেলি রেডিওলজিস্টরা যে এটা কি ফ্লুইড নাকি এটা একটা সলিড। ফ্লুইড যদি হয় আমরা সেফলি তো এখানে একটা নিডেল ঢুকিয়ে ফ্লুইড অ্যাসপিরেট করে ওটার পরীক্ষা করতে পারি। আর যদি মাস হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম গাইডেড এফএনএসি তে যাই। নেক্সট যে প্যাথোলজিটা আমরা দেখব সেটা হচ্ছে সিওপিডি। আমরা জানি যে সিওপিডির মধ্যে দুটো লিশন বা ডিজিজ পড়ে, একটা হচ্ছে এমফাইসেমা, আরেকটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। আমি প্রথমে এমফাইসেমা নিয়ে বলতে চাচ্ছি, কারণ এমফাইসেমাই হচ্ছে আমার রেডিওলজিক্যালি বেশি ফিচার নিয়ে প্রেজেন্ট করে। তো এমফাইসেমাতে কি হচ্ছে? পার্মানেন্ট ডিস্টেনশন অফ দ্য অ্যালভিওলাই উইথ destruction of their walls distal to the terminal bronchioles.
আমি আন্ডারলাইন কজে যাচ্ছি না, যে কোনো কারণেই হোক টার্মিনাল ব্রঙ্কিওলের ডিস্টালি আমার যে অ্যালভিওলাই থাকবে সেগুলোর ওয়ালগুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে। এবং যদি ওয়ালগুলো ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে সেখানে একটা এয়ারফিল্ড স্পেস তৈরি হবে, যে এয়ারফিল্ড স্পেসটার কোনো ওয়াল থাকবে না, সারাউন্ডিং নর্মাল অ্যালভিওলাই, মাঝখানে এয়ার কন্টেইনিং একটা স্পেস থাকবে। মরফোলজিক্যালি আমরা এটাকে কয়েকটা টাইপে ভাগ করি, প্যান অ্যাসাইনার, সেন্ট্রি অ্যাসাইনার, প্যারাসেপ্টাল, এগুলো আমরা প্যাথোলজি পড়ার সময় পড়েছি। যেমন মোস্ট লেফট ইমেজটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই প্রত্যেকটাকে এক একটা অ্যাসিনাই বলে চিন্তা করি এবং এই কালো যে অংশগুলো আমি দেখাচ্ছি এগুলোকে আমরা সেই এয়ার কন্টেইনিং স্পেস ধরি এবং যে ছাই অংশগুলো এগুলোকে আমরা নর্মাল অ্যালভিওলাই ধরি, তাহলে প্যান লোবিউলার বা প্যান অ্যাসাইনার এমফাইসেমাটা থাকবে আমার পুরো লোবিউল জুড়ে, কোনো আলাদা ডিস্ট্রিবিউশন থাকবে না, পুরো অ্যাসিনাই বা লোবিউল জুড়ে এটা ডিস্ট্রিবিউশন হবে। সেন্ট্রি লোবিউলার বা সেন্ট্রি অ্যাসাইনার যদি চিন্তা করি, নামেই বলছে সেন্ট্রি মানে সেন্ট্রাল, সেক্ষেত্রে সেন্টার অফ দা অ্যাসিনাই বা অ্যালভিওলাইতে আমরা পাবো। যেমন এখানে প্রত্যেকটা সেন্টারে আছে পেরিফেরালি নর্মাল। এবং যদি আমরা প্যারাসেপ্টাল চিন্তা করি, প্যারাসেপ্টাল মানে কোনো একটা সেপ্টামের গা ঘেঁষে। এখন লাংসের ক্ষেত্রে একটা লোবিউলের সেপ্টাম বলতে কি থাকছে, বাইরের দিকে প্লুরাল সারফেস আর ভেতরের দিকে কানেকটিভ টিস্যু সেপ্টা। তাহলে এ ধরনের এমফাইসেমার চেঞ্জ গুলো আমরা পাবো হয় প্লুরাল সারফেস ঘেঁষে অথবা সেপ্টা ঘেঁষে। তো এই চেঞ্জ গুলো আমরা এক্সরেতে কখনোই বুঝবো না, এগুলো হচ্ছে আমার HRCT তে আমরা এই চেঞ্জ গুলো দেখতে পাই। এক্সরেতে আমরা কি দেখতে পাবো, এক্সরেতে আমরা অ্যাজ এ হোল ফিচার্স অফ হাইপার ইনফ্লেশন পাবো। মানে যেহেতু আমার অ্যালভিওলাই ডিস্ট্রয় হয়ে গিয়ে এয়ার জমা হচ্ছে, এক্সপিরেশনের সময় আমার অ্যালভিওলাই গুলো নর্মাল ইলাস্টিক রিকয়েলের মাধ্যমে বাতাস বের করে দিচ্ছিল, কিন্তু এখানে অ্যালভিওলাই নেই, বাতাস কেউ বের করে দিতে পারছে না। দিনের পর দিন ধরে এখানে এয়ার জমছে, জমতে জমতে আমার লাংস হাইপার ইনফ্লেটেড হয়ে যাচ্ছে, মানে লাংসের ভিতরে বাতাস জমছে। এই বাতাস জমার ফিচার আমরা কিভাবে পাবো, আমরা একটা পিএ ভিউতে ব্যারেল শেপড চেস্ট পাই। ব্যারেল শেপ চেস্ট আমরা যদি চেস্টের নর্মাল শেপটা অ্যানাটমিতে পড়েছি, মনে করি সেটা ছিল কনিক্যাল, মানে যত উপর দিকে তত ন্যারো, নিচের দিকে ব্রড। কিন্তু এই পেশেন্ট গুলোর যখন লাংসে হাইপার ইনফ্লেশন হয় এবং সে বারবার চেষ্টা করে বাতাস বের করে দেওয়ার, তার একটা ব্রিদিং প্রবলেম থাকে, এই রিকারেন্ট রেসপিরেটরি এফোর্টের জন্য একটা সময় দেখা যায় তার চেস্টের উপর দিকে ডায়ামিটারও বেড়ে যায় এবং আগাগোড়া সমান হয়ে যায় প্রায়, এটাকে আমরা বলি ব্যারেল শেপড চেস্ট। হাইপার ইনফ্লেশনের কারণে ডায়াফ্রাম গুলো লো ইন পজিশন হয়ে যায় এবং কন্টুরটা আর ওরকম ডোম শেপ থাকে না, ফ্ল্যাট হয়ে যায়, যেটাকে আমরা বলছি লো অ্যান্ড ফ্ল্যাট ডায়াফ্রাম। হার্ট শ্যাডো টিউবিউলার হয়ে যায়, টিউবিউলার হার্ট শ্যাডো। বোথ লাং ফিল্ডস বিকাম হাইপারলুসেন্ট, মানে অনেক বেশি কালো হয়ে যাবে। আমরা নর্মাল যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতে পাই অত ভালো দেখতে পারবো না, লাংটা অনেক বেশি কালো দেখাবে। ওয়াইডেন্ড ইন্টারকোস্টাল স্পেস, নর্মালি দুটো রিবের মাঝখানে যে স্পেস আমরা দেখতে পাই তার চেয়ে ওয়াইড হয়ে যাবে এবং অনেক সময় আমরা এমফাইসেমাটাস বুলা দেখতে পাই। ল্যাটারাল ভিউতে আমরা কি দেখবো, পেশেন্টের লাংসের বা চেস্টের অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যাবে, রেট্রোস্টার্নাল স্পেসের ডায়ামিটার বেড়ে যাবে এবং স্টারনামের অ্যান্টেরিয়র বোয়িং হবে। আমরা এক্সরে দেখলেই ফিচার গুলো পেয়ে যাব। যেমন লেফটে আমরা দেখতে পাচ্ছি একদম নর্মাল একটা চেস্ট এক্সরে এবং রাইটে আমরা পাচ্ছি হচ্ছে একটা এমফাইসেমা কেস। এখন আমরা কম্পেয়ার করি এই পেশেন্টের চেস্ট ক্যাভিটির যে শেপটা নিচে বেশি এবং যত উপর দিকে যাচ্ছে তত ন্যারো হয়ে গেছে, এটাকে আমরা একটা কনিক্যাল শেপ বলছি। এই পেশেন্টের এমফাইসেমা ডেভেলপ যদি করে বা এটা একটা এস্টাবলিশড কেস অফ এমফাইসেমা, তার যদি আমরা দেখি উনার তুলনায় কিন্তু উনার উপর দিকে ডায়ামিটারটা বেড়ে গেছে,
টিপিক্যাল না হলেও এটা মোটামুটি একটা ব্যারেল শেপ চেস্ট হয়েছে। এখানকার তুলনায় এই লাং ফিল্ডে দুপাশেই আমরা ব্রঙ্কোভাস্কুলার মার্কিং অত দেখতে পাচ্ছি না, অনেকটাই কালো হয়ে গেছে, মানে হাইপারলুসেন্ট লাং ফিল্ড। আমরা যদি ডায়াফ্রাম দেখি তাহলে ডায়াফ্রাম অনেক নিচে চলে এসেছে। আমরা বলেছিলাম যে নর্মালি ডায়াফ্রামের ডোমের লেভেল হবে অ্যান্টেরিয়রলি আপ টু 6 রিব এবং পোস্টেরিয়রলি আপ টু 10 রিব। আমরা পোস্টেরিয়রলি যদি এখন রিব কাউন্ট করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইন, 10th, 11th, অলমোস্ট 12 রিবের নিচে চলে এসেছে। তার মানে অনেক নিচে আমার ডায়াফ্রামের ডোমের লেভেল, এবং নর্মাল যে একটা কনভেক্স কন্টুর সেটা নেই, ফ্ল্যাট হয়ে গিয়েছে, লো অ্যান্ড ফ্ল্যাট। নেক্সট আমরা যদি হার্টটা চিন্তা করি তাহলে এখানে হার্টের শেপটা এই নর্মাল শেপটা নেই, কেমন একটা টিউবিউলার বা একটা বোতলের মতো শেপ হয়ে গিয়েছে। এখানে আমি বলতে চাই যে হার্টের অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হয় না, দুই পাশের লাং যেহেতু হাইপার ইনফ্লেটেড হয়ে যাচ্ছে তাদের প্রেসারের কারণে হার্টের কিছুটা পজিশন এবং রোটেশনাল চেঞ্জ হয়। নর্মাল এই পজিশনটা থাকে না, দুপাশ থেকে ঠেলা খেয়ে হার্টটা একটু ঘুরে যায়, যেই কারণে তার চেহারাটা এরকম বোতলের মতো বা টিউবিউলার হয়ে যায়। আসলে কিন্তু হার্টের সাইজের কোনো চেঞ্জ হয় না। আমরা যদি ল্যাটারাল ভিউ কম্পেয়ার করি, এটা একটা নর্মাল এবং এটা হচ্ছে একটা এমফাইসেমার পেশেন্টের ল্যাটারাল ভিউ। আমরা যদি দেখি এই পেশেন্টের সাথে কম্পেয়ার করে এই পেশেন্টের অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে গিয়েছে, এটার ভার্টেব্রাল কলামের কনভেক্সিটিটা কেমন, আর বা আমরা যদি পেছন দিকে কনকেভিটি বলি কনকেভিটি কেমন, আর এটার কেমন, এটা অনেক বেশি বেড়ে গিয়েছে, এটাও আমার ডায়ামিটার বেড়ে যাওয়ার একটা কারণ। আমরা যদি রেট্রোস্টার্নাল ক্লিয়ার স্পেস দেখি, এখানে যেমন আছে এখানে তার চেয়ে অনেক বেশি, কারণ এখানে দুই পাশের হাইপার ইনফ্লেটেড লাং এর জন্য এরকম দেখতে পাচ্ছি। সেরকম ভাবে এখানে রেট্রোকার্ডিয়াক ক্লিয়ার স্পেসটাও এই পেশেন্ট ওনার তুলনায় একটা এমফাইসেমা পেশেন্টের ক্ষেত্রে বেশি। ডায়াফ্রামের ডোমের যে কনভেক্সিটি ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না, ফ্ল্যাট হয়ে গিয়েছে। এখানে আমরা এক্সট্রা কিছু দেখতে পাচ্ছি, লিনিয়ার কতগুলো স্ট্রেইট লাইন, এটা এই নর্মাল লাংয়ে নেই। এগুলো হচ্ছে এমফাইসেমাটাস বুলার মার্জিন, মানে পুরো লাংসেই তো এমফাইসেমাটাস চেঞ্জ হচ্ছে, অনেক সময় মাল্টিপল এমফাইসেমাটাস এরিয়া একসাথে মিলে গিয়ে একটা লার্জ এরিয়া তৈরি করে, যেটাকে আমরা এমফাইসেমাটাস বুলা বলি। Radiologically, hyperlucent area at least 1 centimeter in diameter without any wall, মানে যদি ওই এরিয়াটা 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার অথবা তার চেয়ে বড় হয় তখন আমরা সেটাকে বুলা বলছি। বুলার অ্যাকচুয়ালি কোনো ওয়াল থাকে না, আমরা এক্সরেতে বা সিটিতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট নর্মাল লাং এর ওয়াল। এই চেস্ট এক্সরেটা যদি আমরা দেখি এখানে এমফাইসেমার সব ফিচারই আছে, তার সাথে এই রিজিয়নটাতে আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভলি উপরে এবং নিচে আমরা ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটায় পুরো লুসেন্ট, কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতে পাচ্ছি না। যদি আমরা এটার মার্জিনটা চিন্তা করি, এরকম একটা এরিয়া যেখানে আমরা কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং পাচ্ছি না এবং এটা পুরো লুসেন্ট, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা এমফাইসেমাটাস বুলা আছে। এমফাইসেমাটার চেঞ্জ গুলো আমরা কমনলি এক্সরেতে তো দেখতে পাবোই, কিন্তু যদি আমরা টাইপ আলাদা করতে চাই বা বুলা আরো ভালোভাবে দেখতে চাই সেক্ষেত্রে আমরা চেস্ট সিটিতে যাই, হাই রেজলিউশন সিটি স্ক্যান। নেক্সট যে সিওপিডির আরেকটা কম্পোনেন্ট ক্রনিক ব্রঙ্কাইটিস, এটা তো আমরা জানি যে কমনেস্ট স্মোকারদের ক্ষেত্রে হয় বা অন্য যে কোনো কারণে যদি লাংসে কোনো ক্রনিক ইনফ্ল্যামেশন থাকে ব্রঙ্কাই গুলোতে, সেক্ষেত্রে ক্রনিক ব্রঙ্কাইটিস হয়। অ্যাপ্রক্সিমেটলি 50% হ্যাভ নর্মাল এক্সরে। অনেক সময় পেশেন্টের সিমটম থাকে কিন্তু চেস্ট এক্সরে নর্মাল থাকে। যদি ফাইন্ডিং থাকে সেক্ষেত্রে আমরা পাই অ্যাকসেন্টুয়েটেড ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস, যেটাকে আমরা ডার্টি চেস্ট বলি। মানে আমরা যদি নর্মাল চেস্ট এক্সরে আরেকবার দেখি, এরকম লাংসের যে নর্মাল ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আমরা দেখতে পাচ্ছি
তার চেয়ে আমরা অনেক বেশি দেখতে পারবো। এটাকে আমরা বলছি অ্যাকসেন্চুয়েটেড ব্রঙ্কোভাস্কুলার মার্কিং অর ডার্টি চেস্ট। এছাড়া শুধু ক্রনিক ব্রঙ্কাইটিসের আর কোনো ফিচার পাওয়া যায় না। আমরা যদি একটু ম্যাগনিফাই করে দেখি তাহলে এরকম দেখা যাবে যে ভেসেলের যে মার্কিং গুলো সেটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেছে। তো অনেক সময় পেশেন্টের শুধু ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে না, সাথে এমফাইসেমাও থাকে। সেক্ষেত্রে আমরা এমফাইসেমার ফিচারও সাথে পেতে পারি, ব্রঙ্কিয়েক্টাসিস থাকতে পারে। এসব পেশেন্টের কমনলি রিকারেন্ট ইনফেকশন হয়, সেই ইনফেকশনের ফিচার আমরা পেতে পারি। কনসলিডেশন থাকতে পারে, ক্যাভিটি থাকতে পারে। লাস্ট যে প্যাথোলজিটা আজকে আমরা বলবো সেটা হচ্ছে সার্কয়েডোসিস। এটা দিয়ে আমি কমন রেসপিরেটরি প্যাথোলজিস অন চেস্ট এক্সরে শেষ করব। প্যাথোলজি বা অন্য কোনো চেঞ্জে আমি যাচ্ছি না, আমি ইমেজিং ফিচারে যাচ্ছি। লাংস এর ক্ষেত্রে সার্কয়েডোসিস লিম্ফ নোডকে ইনভলভ করতে পারে অথবা লাং প্যারেনকাইমাকে ইনভলভ করতে পারে। যদি লিম্ফ নোডকে ইনভলভ করে বা নোডাল ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা পাই bilateral symmetrical hilar lymphadenopathy. Bilateral symmetrical hilar. Maybe with right paratracheal lymphadenopathy. কারো কারো ক্ষেত্রে সাথে right paratracheal lymphadenopathy থাকতে পারে, তবে bilateral symmetrical hilar থাকবে। রেয়ারলি লিম্ফ নোড গুলো ক্যালসিফিকেশন ডেভেলপ করে এবং সেক্ষেত্রে পুরো লিম্ফ নোড না, তার বাইরের অংশটা বা বাইরের একটা লেয়ার ক্যালসিফাইড হয়, যেটাকে আমরা এগ শেল ক্যালসিফিকেশন বলি। যে আমরা যদি ডিমের চিন্তা করি, খোসাটা ক্যালসিফাইড, মাঝখানটা না, সেজন্য এটাকে এগ শেল ক্যালসিফিকেশন বলছি। এটা রেয়ার। অন্যান্য কজে এগ শেল ক্যালসিফিকেশন আরো কমন, সিলিকোসিসে হয়, নিউমোকোনিওসিসে হয়, ইভেন টিউবারকুলোসিসেও হয়। যদি প্যারেনকাইমাকে ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা বাইল্যাটারাল সিমেট্রিক্যাল রেটিকুলো নোডিউলার ওপাসিটি পেতে পারি অথবা মিলিয়ারি ওপাসিটিও পেতে পারি। তবে আমাদের দুই ক্ষেত্রেই ক্লু হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, এবং এখানে ডিস্ট্রিবিউশন হবে প্রিডমিন্যান্টলি ইন মিড এন্ড আপার জোন। সার্কয়েডোসিসের প্রিয় জায়গা হচ্ছে লাংসের আপার এবং মিড জোনে, এবং এগুলো যখন হিল হয়ে যাবে তখন ফাইব্রোসিস ডেভেলপ করে। ফাইব্রোসিসও হবে আপার এবং মিড জোনে। তো আমার কাছে যদি একটা ইয়াং ফিমেল পেশেন্ট বাইল্যাটারাল সিমেট্রিক্যাল হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি অথবা আপার এবং মিড জোনে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল রেটিকুলো নোডিউলার ওপাসিটি অথবা ফাইব্রোসিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে সার্কয়েডোসিস আমার মাথায় অবশ্যই থাকতে হবে। আর আমরা জানি যে সার্কয়েডোসিসের স্টেজ করা হয় 4টা স্টেজ। স্টেজ 1-এ হচ্ছে নোডাল ডিজিজ অনলি, তার মানে আমরা শুধুই লিম্ফ নোড এনলার্জ পাবো, লাংসের প্যারেনকাইমাতে কিছু থাকবে না। স্টেজ 2-তে বোথ নোডাল এন্ড প্যারেনকাইমাল ডিজিজ। স্টেজ 3-তে প্যারেনকাইমাল ডিজিজ অনলি, মানে লিম্ফ নোড গুলো তখন রিজলভ হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, শুধু প্যারেনকাইমাল ফিচার পাবো। এবং স্টেজ 4-এ শুধুমাত্র ফাইব্রোসিস পাবো। আমরা কিছু ছবি দেখি, যেমন এখানে লেফটে আমরা দেখতে পাচ্ছি যে একটা চেস্ট এক্সরে, যেখানে আমরা মাল্টিপল ক্যালসিফাইড ওপাসিটি পাচ্ছি বোথ হাইলার রিজিয়নে এবং অলমোস্ট সিমেট্রিক্যাল। এবং আমরা খুব ভালো মতো যদি দেখি তাহলে পেরিফেরালি ক্যালসিফাইড, সেন্ট্রালি নন ক্যালসিফাইড এরিয়া আছে। এটা একটা সার্কয়েডোসিসের কেস ছিল, বাইল্যাটারাল ক্যালসিফাইড লিম্ফ নোড হাইলার লিম্ফ নোড নিয়ে প্রেজেন্ট করেছিল, এবং এটা ছিল স্টেজ 1। রাইটে আমরা দেখতে পাচ্ছি লোবিউলেটেড ওপাসিটি ইন বোথ হাইলার রিজিয়ন। দুপাশটা দেখতে অনেকটা একই রকম, অলমোস্ট সিমেট্রিক্যাল, এবং তার সাথে লাংসে আমরা কিছু কিছু ওপাসিটি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যদিও মিড থেকে লোয়ার জোনেই বেশি, কিন্তু হয়তো পরবর্তীতে আমরা মিড এবং আপার জোনেও পেতে পারতাম। এক্ষেত্রে এই পেশেন্টের আমরা স্টেজ 2 সার্কয়েডোসিস চিন্তা করেছি। এখানে লেফটে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার হাইলাম মোটামুটি নর্মাল, কিন্তু পুরো লাংয়েই মিলিয়ারি ওপাসিটি আপার এবং মিড জোনে। লোয়ার জোন কিন্তু রিলেটিভলি কম, আমার এই পর্যন্ত এসে এরপরে আর কোনো ওপাসিটি নাই। আপার এবং মিড জোন, পার্ট অফ লোয়ার জোনে একটু বেশি।
এটা হচ্ছে আমার স্টেজ 3 সার্কয়েডোসিস। এবং রাইটে যে ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দুই লাংসেরই মিড জোনে ফাইব্রোসিস পাচ্ছি। আমরা টিবির যে ফাইব্রোসিস পেয়েছিলাম সেটা যদি চিন্তা করি, সেখানে আমার ছিল উপরের দিকে, আপার জোনেই বেশি ছিল। এখানে মিড জোনে আছে এবং সাথে আমরা হাইলাম দেখতে পাচ্ছি না, হাইলামকে উপর দিকে উঠিয়ে নিয়ে গেছে। এরকম যদি আমরা মিড জোন বা মিড অ্যান্ড আপার জোন ফাইব্রোসিস পাই বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সেক্ষেত্রে আমরা সার্কয়েডোসিস মাথায় রাখবো। টিউবারকুলোসিসও এরকম অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে পারে, তবে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল খুবই আনকমন। বাইল্যাটারাল সিমেট্রিক্যাল ফিচার থাকলে অবশ্যই সার্কয়েডোসিস আমাদের মাথায় থাকবে। তো এই সার্কয়েডোসিস দিয়েই আমি মোটামুটি আজকের লেকচারটা শেষ করছি। আমরা তাহলে গত 3টা ক্লাস নিয়ে আমাদের কমন যেসব রেসপিরেটরি প্যাথোলজি আমরা চেস্ট এক্সরেতে দেখতে পাই সেগুলো কভার করে ফেললাম। প্রথম দুটো ক্লাসে আমরা কমন প্যাথোলজি গুলো বলেছি এবং এরপরে আমরা কমন যে ডিজিজ গুলো আমরা ডে টু ডে প্র্যাকটিসে পাই সেগুলো বলেছি। তো আমি আশা করি যে ক্লাসগুলো যারা করেছেন, আমি চেষ্টা করেছি সবার জন্য সহজ করে দেয়ার, সহজভাবে আমাদের রেডিওলজি যে নলেজ গুলো প্রেজেন্ট করার, যাতে এমবিবিএস লেভেলে আপনারা যখন একটা ফিল্ম নেবেন, আগ্রহ নিয়ে একটা রোগীর এক্সরে হাতে নেবেন, তখন মনে হতে পারে এটা এটা হতে পারে, এটা ওটা হতে পারে, এটা একটা অ্যাবসেস হতে পারে, ওটা একটা মাস হতে পারে। যখনই আমি একটু ফিল্ম চিনবো আমার তখন পড়তে ভালো লাগবে, আমার ইচ্ছা করবে আমি ওই ডিজিজটা সম্পর্কে ক্লিনিক্যাল পড়াশোনাও করি, বইয়ে যা লিখছি ওটার সাথে এক্সরেটা মিল পাচ্ছি কিনা। যত আমার নলেজটা থাকবে আমার পড়াশোনায় ইন্টারেস্টটাও তত বাড়বে। পরীক্ষায় পাশের জন্য তো অবশ্যই দরকার। এবং যারা প্র্যাকটিস করেন বা ওয়ার্ডে রোগী দেখছেন, অবশ্যই এক্সরের সাথে আপনারা রিপোর্ট পাবেন, কিন্তু অনেক সময় পেশেন্ট রিপোর্ট হারিয়ে ফেললো বা আর্জেন্ট একটা ফিল্ম নিয়ে আপনাদের কাছে গেল, রিপোর্ট তো পরে ম্যানেজ করাই যাবে, কিন্তু নিজের নলেজের জন্য এইটুক বেসিক প্যাথোলজিক্যাল নলেজ আমার মনে হয় সবারই থাকা দরকার। তো আমি চেষ্টা করেছি যে ওরকম সহজভাবে আপনাদের সামনে এই কমন কেসগুলো তুলে ধরার। তো আমার পরবর্তী লেকচারে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের কমন যে প্যাথোলজি গুলো আমরা চেস্ট এক্সরেতে দেখি সেগুলো আলোচনা করব। একটা ক্লাস হাইয়েস্ট দুটো ক্লাস লাগতে পারে, আমি নেক্সট ক্লাসেই জানাবো যে আমার কটা ক্লাস লাগবে। তো আজকের ক্লাসের পরে যদি কোনো কোয়ারি থাকে দয়া করে কমেন্ট সেকশনে দিয়ে দেবেন, আমি চেষ্টা করব যে নেক্সট ক্লাসের শুরুতে ওই টপিক গুলো আগে বা কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে এরপরে কার্ডিওভাস্কুলার প্যাথোলজি নিয়ে শুরু করতে। তো সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আমি আজকের লেকচারটা এখানে শেষ করছি।